আগের ক্লাসে মানে বক্র রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা যে dx বা del x যাই নিই না কেন এটা কি মানে প্রত্যেকটার জন্য সমান মানে প্রতিটা বিন্দুর ক্ষেত্রে? dx dx তো একটা অপারেটর, এটা তো মানে এটার তো কোনো ভ্যালু নাই, তাই না? মানে এখানে যেটা হচ্ছে del x হিসেবে দেখাইছে আর কি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, del x টাকে হচ্ছে অতি ক্ষুদ্র হিসেবে dx হিসেবে নিছে ওরা, বুঝছো? ইন্টিগ্রেশনাল। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি রেকর্ডিংটা শুরু করতে আবার যদি স্টপ হয়ে যায় আমাকে একটু বলবো আনমিউট করে। তোমাদের কে যেন চলে গেছে, এই জন্য কি ওয়েট করবো নাকি রেকর্ড দেখে নেবে, কি বলো? অনলাইন ক্লাস তো হ্যাঁ ওয়েট করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আজকে যদি আমি খেয়াল না করি ওকে একটু বলতে বলি, হচ্ছে নোটটা একটু করে নাও, একটু খাতায় লিখিও, বুঝছো? স্ক্রিনশট নিয়ে কোনোদিনও কোনো পড়ালেখা হয় না। আচ্ছা, যে ডিসকানেক্ট হয়ে গেছিল সেটা একটু লেখা নাও, এটা লাস্ট ক্লাসে আমি পড়াইছিলাম, একটু লেখো। তেমন কিছু না, জাস্ট নির্দিষ্ট জগৎ আর অনির্দিষ্ট জগৎ কি বলছি। আনসারটা কত আসবে দেখো, 5 কিউব ভাগ 3 মাইনাস 2 কিউব বাই 3, 39, 39। তোমাদেরকে কোশ্চেনে বলে দেবে যে তুমি দেখেই বুঝবা যে হচ্ছে কোনটা নির্দিষ্ট জগৎ করতে হবে আর কোনটা হচ্ছে অনির্দিষ্ট জগৎ করতে হবে। তো এখন আমরা ফর্মুলাগুলো লিখে দেখি। দেখো, ইন্টিগ্রেশনে যেটা, সরি ডিফারেন্সিয়েশনে যেটা ddx অফ x টু দি পাওয়ার n ছিল, সেটাকে আমরা কি লিখছিলাম n x n মাইনাস 1, তাই না? এটা ইন্টিগ্রেশনে কি হবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। কেমন? এখানে তুমি দেখো বইয়ের এখানে কি লিখছে n নট ইজ ইকুয়াল টু মাইনাস 1। এগুলো কেন লেখে তুমি দেখো, যদি n ইজ ইকুয়াল টু মাইনাস 1 হতো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই মাইনাস 1 প্লাস 1, তাহলে নিচে একটা শূন্য চলে আসতো, এর মানে কি ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। সেজন্য হচ্ছে ব্র্যাকেটে এই জিনিসগুলো লিখে দেয়, তোমার লিখতে হবে না পরীক্ষার হলে, তোমাকে পরীক্ষার হলে সূত্র আসবে না, সূত্রগুলো দিয়ে ম্যাথ আসবে। তো আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো লিখে দেবো, তোমরা হচ্ছে বই থেকে সুন্দর করে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো দেখে নেবা আর কম্পেয়ার করবা যে এটা এটা এরকম হয়, এটা এরকম হয়। আর সবসময় মাথায় রাখবে যে হচ্ছে এটাকে যদি তুমি আবার কি করা লাগবে দেখো তো, এটাকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি এই ভ্যালু পাবা। ধরো এটা পাইছি, ঠিক আছে, -1, মানে তুমি যদি রেজাল্টটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে হচ্ছে ওই রেজাল্টটা পেয়ে যাবা, ঠিক আছে, আগের রেজাল্টটা। এটা হচ্ছে কথা। যাই হোক, এটা 2 নম্বরে কি দিছে দেখো,
e টু দি পাওয়ার mx dx। আমাদের ডিফারেন্সিয়েশনে d অফ dx e টু দি পাওয়ার mx কি ছিল, সামনে একটা m চলে আসবে, এই যে এখানে কনস্ট্যান্ট যেটা আছে mটা হচ্ছে কি কনস্ট্যান্ট, mটা আগে চলে আসবে আর e টু দি পাওয়ার mx, তাই না? এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবক যেগুলো আছে একটা জিনিস মাথায় রাখবো, সবগুলা কি ভাগ হয়। এটার ক্ষেত্রে দেখো ডিফারেন্সিয়েশন হচ্ছে গুণ হয়। একটু কিছু কিছু জিনিস একটু তোমার মাথায় রাখতে হবে ফর্মুলাগুলো মনে রাখার জন্য, ঠিক আছে? আর ইন্টিগ্রেশনে কি হয় ভাগ, এই যে কনস্ট্যান্ট টার্মটা, তাহলে আমাদের কি হবে দেখো e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। যেহেতু এটা সবগুলা অনির্দিষ্ট জগৎ, সেজন্য হচ্ছে প্লাস সি তোমার দিতে হবে। প্লাস সি যদি না দাও, স্যার যদি চাই তোমার থেকে একদম হাফ মার্কস কেটে ফেলতে পারে, তো খেয়াল রাখবা প্লাস সি জিনিসটা। তো এরপরে দেখো ddx অফ টু দি পাওয়ার এক্স লন এ, আমাদের ডিফারেন্সিয়েশনে কি ছিল এ টু দি পাওয়ার এক্স, শুধু এ টু দি পাওয়ার এক্স লন এ। এগুলো তোমাদেরকে আমি মূল নিয়মে অন্তরজ করে দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে এগুলো আসে। তো ইন্টিগ্রেশনে আবার মূল নিয়মে অন্তরজ বলতে কিছু নাই। তো ইন্টিগ্রেশনে তুমি যখন ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স করবা, তখন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লন এ। দেখছো, তুমি মাথায় রাখবো যে কনস্ট্যান্টটা ভাগ হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশনে, মানে একটু কম্পেয়ার করে মাথায় রাখার ট্রাই করবা ফর্মুলাগুলো। ফর্মুলাটা লিখে গেল। এরপরে দেখো, আর আমার সাথে সাথে একটু ফর্মুলাগুলো মাথায় রাখার ট্রাই করবা। সো ডি অফ ডিএক্স ln x কি হবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে 1/x, ইন্টিগ্রেশনে কি হবে 1/x dx ইজ ইকুয়াল টু ln x। একটু একটা জিনিস খেয়াল করে দেখো যে হচ্ছে ডিফারেন্সিয়েশনে যেটা রেজাল্ট আসতেছে সেটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়েশনের আগের রেজাল্টটা চলে আসছে। একটু বোঝার ট্রাই করো জিনিসটা, এটাকে হচ্ছে ইন্টিগ্রেট। ডিফারেন্সিয়েশনে যে রেজাল্ট আসতেছে সেটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আগের রেজাল্টটা চলে আসে, ঠিক আছে? তো ফর্মুলাগুলো তুমি যাই বলো না কেন, যতই তুমি বুঝাশোনা করো, তোমার মাথায় রাখতেই হবে মাস্ট। তাহলে ইন্টিগ্রেশনে কিন্তু 1/x মানে কি ln x, প্লাস সি সবসময় দিতে হবে। এরপরে দেখো 5 নম্বরে কি দিছে। তো আমাদের ডিফারেন্সিয়েশনে ডি অফ ডিএক্স সাইন এক্স ছিল হচ্ছে কজ এক্স। তো এখন দেখো আমাদের ইন্টিগ্রেশন ডি অফ ডিএক্স, আর কি লিখতেছি, ইন্টিগ্রেশন সাইন ডিএক্স cos dx ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার sin x প্লাস c, আর ইন্টিগ্রেশন sin x dx মাইনাস cos x প্লাস c। তো সবসময় আমার যেটা প্যাচ লাগতো হচ্ছে এখানে মাইনাসটা আমি ভুলে যেতাম। ইন্টিগ্রেশন সাইন এই এখানে যে একটা মাইনাস আসবে, কারণ তুমি দেখো ডিফারেন্সিয়েশনে sin x কিন্তু প্লাস cos x, তাই না? ইন্টিগ্রেশনে কি মাইনাস। তুমি এটা এভাবে মাথায় রাখতে পারো, ইন্টিগ্রেশন একটু ঝামেলা, সেজন্য এখানে একটা মাইনাস আসবে। মানে যেভাবে মনে রাখো রাখো, সমস্যা নাই। এরপরে দেখো আমাদের 7 নাম্বারটা ডি অফ ডিএক্স tan x ইজ ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার x প্লাস c। ডিফারেন্সিয়েশনে প্লাস c করতে আসলে তো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx কি হবে তাহলে এনটি বিপরীতটা দেখো tan x প্লাস c। তো তুমি দেখো ডিফারেন্সিয়েশনে যে রেজাল্টটা পাবা সেটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে ডিফারেন্সিয়েশনের মূল মূল ডিফারেন্সিয়েশনের ফাংশনটা তুমি পেয়ে যাচ্ছ। এরপর আমরা 8 নম্বরে আসি, ডিফারেন্সিয়েশন অফ cot x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos x স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন cos x স্কয়ার x কি হবে ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস cot x প্লাস c। তুমি সুন্দর করে বইয়ে যেভাবে আছে সেভাবে সুন্দর করে একটা পৃষ্ঠায় লেখা রাখো এগুলো। এরপরে কি আছে দেখো 9 নাম্বারটা,
ডি অফ ডিএক্স sec x ইকুয়াল হচ্ছে sec x tan x, তাহলে আমাদের ইন্টিগ্রেশন sec x tan x কত হবে? sec x প্লাস c। এরপর আমাদের 10 নম্বরে আসো। 10 নম্বরটা তোমরা লিখে নাও। d of dx cosec x ইকুয়াল হচ্ছে মাইনাস cosec x cot x। তাহলে এটার উল্টা কি হবে? ইন্টিগ্রেশন cosec x cot x dx ইকুয়াল হচ্ছে মাইনাস cosec x প্লাস c। দেখো তুমি প্রথম যখন সবগুলা ফর্মুলা একসাথে দেখবা না, এখানে 10টা ফর্মুলা আছে, তোমার মানে একটু কঠিন লাগে, ঠিক আছে? তুমি হচ্ছে এগুলো দিয়ে যখন ম্যাথ করবা এগুলা হাতে চলে আসবে। প্রথম আমাদেরও অনেক ঝামেলা লাগছিল, বলতে গেলে হচ্ছে ইন্টিগ্রেশন মানে আমাদের সময় থাকতে মানে কলেজে এমন ভাবে উপস্থাপন করছে যে আমার লাগছিল হচ্ছে ইন্টিগ্রেশনের মতো কঠিন আর কিছুই নাই জগতে। তো সেজন্য হচ্ছে আমি ইন্টিগ্রেশন বাদই দিয়ে দিয়েছিলাম এইচএসসি তে। তো এরপরে দেখা গেছে যখন অ্যাডমিশনে ইন্টিগ্রেশন তো করতে হবে মাস্ট, তো তখন ইন্টিগ্রেশনের বেশি না 2-3 দিন সময় দিয়েছি, দেখতেছি এটা খুবই ইজি, মানে কয়েকদিন সময় দিলে দেখা যায় সেটা খুবই ইজি। সুন্দর করে একটু সূত্রগুলা নোট করার ট্রাই করবা। তো এরপরে দেখো, এগুলো তো লাস্ট ক্লাসে বলছিলাম যে হচ্ছে ডিটেলস গুলা। আমরা হচ্ছে এখানে আসি, এখানে বলছি কি দেখো, যোগজের যোগাশ্রয়ী বৈশিষ্ট্য কেমন। এটা আসলে কি? ধরো তোমাকে ইন্টিগ্রেশন 5x প্লাস, এগুলো তোমার একটু মনে রাখতে হবে কেমন। 5x প্লাস 3x dx তোমাকে এইভাবে দেয়া আছে, দুইটা ফাংশন যোগ আকারে দেয়া আছে, প্লাস মাইনাস, মাঝখানে প্লাস মাইনাস যে কোনো কিছু একটা হতে পারে। তো এটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারো 5x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন 3x dx, ঠিক আছে? ফাংশন দুইটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এটা। তো এখানে আবার বলছে দেখো যোগজের স্কেলার রূপ। স্কেলার রূপ বলতে বুঝাইছে এই যে এখানে একটা কনস্ট্যান্ট আছে না, সেটাকে তুমি সামনে নিয়ে আসতে পারো না, এই 5 ইন্টিগ্রেশন x dx আমরা এভাবে লিখতে পারি না, প্লাস মাইনাস 3 ইন্টিগ্রেশন x dx। এই যে তুমি কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসছো সেটাকে কি বলে এখানে স্কেলার গুণ, ঠিক আছে? আর ইন্টিগ্রেশনের আরো কিছু ফর্মুলা আছে, সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে যখন সামনের ক্লাসে যাব তখন তুমি দেখবা। হচ্ছে আসলে ইন্টিগ্রেশনে বুঝছো মানে অনেক নিয়ম আছে, তো দেখা যায় হচ্ছে তুমি টাইপ করে ইন্টিগ্রেশন করে কুলাইতে পারবে না, মানে এখানে অনেক অনেক টাইপ হয়ে যায়। বেটার হচ্ছে তুমি নিয়মগুলা এমনি একটা একটা নিয়ম ধরে ধরে একটা একটা ম্যাথ করো, দেখবা করতে করতে হাতে চলে আসে এগুলো। দেখবা অনেকে হইতেছে নিয়ম নিয়ম ধরে ধরে করাই, আসলে কতগুলো নিয়ম এখানে। আমি আমার নিয়মের একটা মোটা খাতাও আছে, দেখা গেছে হচ্ছে এখানে নিয়ম শুধু নিয়মই পড়তে পড়তে অবস্থা কাহিল হয়ে যায়। বেটার হচ্ছে তুমি একটা নিয়মে একটা ম্যাথ করো, তাহলে বেটার। তো উদাহরণ প্রথমটা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। ইন্টিগ্রেশন টি স্কয়ার প্লাস বিটি প্লাস সি বাই টি ডিটি। দেখো এখন তোমাকে তোমাকে ধরো এটা তোমাকে দেয়া আছে, তোমাকে বলছে হচ্ছে এটা ইন্টিগ্রেশন করো, তুমি যেভাবে পারো এটা করবা, কোনো সমস্যা নাই। মানে এতক্ষণ যা পড়াইছি সে বেসিক দিয়ে, যেমন ওখানে দেখে না, জাস্ট চিন্তা করে হচ্ছে এটা তুমি কেন সলভ করতে পারবা। তুমি এতক্ষণ পড়ার মাধ্যমে এটা জানছো যে হচ্ছে যখন আমরা ইন্টিগ্রেশন 5x প্লাস 6x এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, যখন প্লাস মাইনাস ছিল তখন হচ্ছে এগুলো আলাদা আলাদা ভাবে লিখতে পারছি আমরা, তাই না? পুরো আরেকটা ফর্মুলা শিখছি হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো আমাদের হচ্ছে এই দুইটা বেসিক দিয়ে আমাদের ম্যাথটা করা লাগবে, তাই না? তো তুমি এখন দেখো এটা কিভাবে করা যায়। দেখো এটা নিচে কিন্তু এই হর আকারে আছে, তাই না? তো তিনটা নিচে কিন্তু হর একটাই আছে, তো তুমি সবগুলাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারো, টি স্কয়ার বাই টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন বিটি বাই টি
ডিটি প্লাস ইন্টিগ্রেশন সি বাই টি ডিটি, তাই না? এভাবে লেখা যায় না? অবশ্যই এভাবে লেখা যায়। তো এখন কি করা যায় দেখো, তুমি একটা জিনিস মাথায় রাখবা, ইন্টিগ্রেশনে কিন্তু কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে শূন্য আসে না, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসতেছে দেখো, আমাদের ইন্টিগ্রেশন এটি ডিটি প্লাস ইন্টিগ্রেশন বি ডিটি প্লাস সি ইন্টিগ্রেশন 1/t ডিটি। তো এখন কি লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন এটি, এখানে এটা কি কনস্ট্যান্ট অবভিয়াসলি, তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসছে, আমাদের বাকি আছে কি টি ডিটি। আমাদের টি ডিটি কে ইন্টিগ্রেশন করতে হবে, টি কে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা টিটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার 1 ডিটি প্লাস বিটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডিটি প্লাস সিটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন 1/t ডিটি। তো তুমি এটা ফর্মুলা জানো হচ্ছে কি, এ টি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এর ফর্মুলা এখানে ইউজ করছি প্লাস বি। তোমাকে কি বলছিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স কি বলছিলাম আমরা, এক্স এক্স প্লাস সি, তাই না? তো এখানে কি আছে দেখো, ইন্টিগ্রেশন ডিটি, যেহেতু টি এখানে অপারেটর সেজন্য কি আসবে, টি আসবে এখানে প্লাস সি। দেখো কিছুক্ষণ আগে একটা ফর্মুলা পড়াইছিলাম, ইন্টিগ্রেশন 1/x ডিএক্স কত, লন এক্স, তাই না? তো এখানে এটা চলে আসবে সি লন টি প্লাস সি। যখন তুমি পুরাটা ইন্টিগ্রেশন করা শেষ করবা, এটা অনির্দিষ্ট জগতে শেষে গিয়ে একটা প্লাস সি অ্যাড করবা, মাস্ট, ঠিক আছে? এরপরে কি লেখা যায় দেখো, এ টি স্কয়ার বাই 2 প্লাস বিটি প্লাস সি লন টি। তো লনের এখানে একটা পরম মান দেয়া আছে, পরম মানটা কেন দিছে, কারণ লনের ভিতরে যদি কোনো মাইনাস এলিমেন্ট আসে, ধরো -3, তাহলে হচ্ছে এই অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক আছে? সেজন্য হচ্ছে লনের এখানে একটা পরম মান দিছে, কেমন, প্লাস সি। এটা হচ্ছে এই ফার্স্ট ইন্টিগ্রেশন, সেজন্য একটু স্লোলি করাইছি। তো দেখো, যদি করতে করতে তোমাদের ঝামেলা লাগে আমাকে সবসময় জানাবা, আমরা উদাহরণ 2 এ যাই। এখানে কি আছে দেখো, ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স cos স্কয়ার এক্স ডিএক্স। তো এগুলাকে করানোর জন্য যখন হচ্ছে তোমাকে সাইন ফাংশন দেয়া আছে, স্কয়ার দেয়া আছে, তোমাকে একটা নিয়ম লিখে দেয়। ধরো ত্রিকোণমিতিক ফাংশনে স্কয়ার থাকলে স্কয়ার এলিমিনেটেড ট্রাই করবা। আমি এভাবে হচ্ছে কয়েকটা তোমাকে নিয়ম বানায় দেবো, মানে নিয়ম সিরিয়ালে দিলে হচ্ছে অনেক নিয়ম হয়ে যায়। ত্রিকোণমিতিক স্কয়ার থাকলে, মানে ত্রিকোণমিতিক কোনো ফাংশনের উপর, সুন্দর করে লেখো, ত্রিকোণমিতিক ফাংশনের উপর স্কয়ার থাকলে স্কয়ার এলিমিনেট করার ট্রাই করব, ঠিক আছে? তো এটা আসলে কি লিখছি এখন আমি বুঝাই কেমনে করবা। তোমার এখানে হচ্ছে স্কয়ার আছে একটা, তোমার কাজ হচ্ছে এটাকে আমরা কোনো মতে এলিমিনেট করে দেবো, কেমন? তো কেমনে এলিমিনেট করা যায় দেখো, ফার্স্ট ট্রাই হচ্ছে এটা এলিমিনেট করবো আমরা, এটা হচ্ছে ফার্স্ট ট্রাই আমাদের। আর সেকেন্ড ট্রাই কি হবে, মানে ভেঙে ফেলা সূত্রে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাই। তো দেখো আমাদের এটা ইন্টিগ্রেশন কি ছিল, sec স্কয়ার এক্স cos স্কয়ার এক্স ডিএক্স। এখানে আমরা কোনটাকে ভাঙতে পারি দেখো, এখানে তুমি দেখো, এখানে কি তুমি এলিমিনেট করতে পারবে স্কয়ারটা কোনো মতে? এখানে কোনো মতে স্কয়ারটা এলিমিনেট করা যায় না। স্কয়ারটা এলিমিনেট করার জন্য আমরা এরপরে সেকেন্ড প্রসেস কি বলছিলাম, যে এটাকে ভেঙে ফেলবো আমরা। তো sec স্কয়ার এক্স কে ভাঙলে কি আসে, 1 + tan স্কয়ার